साथियों, महात्मा गांधी जी कहते थे कि उनका जीवन ही उनका संदेश है। गांधी जी ने कभी अपने जीवन से प्रभाव पैदा करने का प्रयास नहीं किया, लेकिन उनका जीवन ही प्रेरणा का कारण बन गया। नाथूराम गौडसे देशभक्त थे, हैं और रहेंगे। ऐसा बोलने उनको आतंकवादी कहने वाले लोग स्वयं के गिरेबान में झांक के देखें। और मुझे आपत्ति है गोडसे का नाम लेने के बारे में। श्री अय्यर विद्वान आदमी है, श्री अय्यर को सारे इतिहास का पता होना चाहिए, गोडसे की पृष्ठभूमि का भी पता होना चाहिए। गोडसे आरएसएस का विरोधी था, गोडसे आरएसएस की अखबार में आलोचना करता था, और गांधी जी की हत्या की जांच हुई और दो बार जांच हुई, और सब जांच में निकला कि उसका हत्या से आरएसएस का कोई संबंध नहीं था। क्या आप दुनिया को यह कहना चाहते हैं कि गांधी जी के हत्यारे भारत में सत्ता में आ रहे हैं? अभी हम गुजरात में जीते हैं, कल हम नई दिल्ली भी जीत सकते हैं, और हम गांधी के प्रति आदर प्रकट करते हैं। आप कहेंगे यह आदर नहीं, यह दिखावा है, तब तो फिर कोई बहस की गुंजाइश नहीं है। আজ থেকে ৭৮ বছর আগে অর্থাৎ ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি বিকেল ৫টা ১৭ মিনিট দিল্লির বিড়লা হাউসে প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন গান্ধীজি। সেই মুহূর্তে যেন মাটি ফুঁড়ে উঠে এলেন নাথুরাম গডসে। পরপর ৩টি গুলি করলেন, মাটিতে লুটিয়ে পড়লেন গান্ধীজি, তার মৃত্যু হলো। বলা হয় গান্ধীজি মৃত্যুর সময় নাকি বলেছিলেন হে রাম। আবার কোথাও বলা হয়েছে তিনি এরকম কোনো কথাই উচ্চারণ করেননি। গান্ধীজির এই যে কংগ্রেসে যোগদান, তার আগে দক্ষিণ আফ্রিকায় থাকা, তারপরে তার কংগ্রেসের পদক্ষেপ, পরে তার মৃত্যু, এই পর্যন্ত টানা বিতর্ক চলেছে। যেহেতু ৩০ জানুয়ারি নিয়ে এই পর্ব, তাই বলছি যে বলা হয় নাথুরাম গডসের ৩টে গুলি তিনি ছুঁড়েছিলেন। তিনি ছুঁড়েছিলেন বেরেটা 1934M একটি পিস্তল থেকে। তাতে 7টা গুলি ছিল, 4টে গুলি তখনও ম্যাগাজিনে ছিল পুলিশ যখন এটা হস্তগত করে, অর্থাৎ 3টে গুলি তিনি ছুঁড়েছিলেন। কিন্তু বলা হচ্ছে যে তার চাদরে নাকি আরেকটা গুলি পাওয়া গিয়েছিল। তাহলে সেই গুলিটি কে করেছিল? জানা যাচ্ছে সেই সময় ব্রিটিশদের একটি সংস্থা ছিল, তার নাম ছিল ফোর্স 136। এরাও এই চতুর্থ গুলিটি চালাতে পারে। পরবর্তীকালে কিন্তু সেরকম ভাবে তদন্তে এই বিষয়টা নিয়ে আর কিছু এগোয়নি, ব্যাপারটা চাপা পড়ে যায়। গান্ধীজির এই যে মৃত্যু, নাথুরাম গডসে তাকে হত্যা করলেন, এটা বলা যাবে না যে হঠাৎ করে ঘটনাটা ঘটেছে, কারণ ইতিহাস বলছে এর আগে চারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। নাথুরাম গডসে করেছেন, একা ছিলেন না, তার কয়েকজন সঙ্গী সাথী ছিল, মানে একটা সুপরিকল্পনা ছিল। এই 5বারের বার কিন্তু তারা সফল হলেন। পরবর্তীকালে অবশ্য ওই হিন্দু মহাসভা বলুন আর ওই জনসংঘ বলুন, আরএসএস বলুন, তারা কিন্তু বারবার জানিয়েছে যে এই নাথুরাম গডসে কিন্তু আরএসএস এর সদস্য ছিলেন না। কিন্তু প্রামাণ্য নথি যা বলছে তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে
তিনি আরএসএস এর সদস্যই ছিলেন। নাথুরাম গডসের ভাই গোপাল গডসে তিনি একটি ফ্রন্টলাইন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন। তাতেও তিনি পরিষ্কার বলেছিলেন যে নাথুরাম গডসে গোলওয়ালকার এবং আরএসএস সংগঠনকে বাঁচানোর জন্য এই কথাটা তিনি বলেছিলেন যে না, আমি আরএসএস সঙ্গে জড়িত নই, কিন্তু তিনি আরএসএস এর সঙ্গে জড়িত ছিলেন। এই কথাটা কিন্তু গোপাল গডসে বলেছেন 1965 সালে। তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন আদবানিজি এই যে গোপাল গডসে আরএসএস এ ছিলেন না বলে যে অস্বীকার করেছেন, এটা আদবানিজির কাপুরুষতা। ফ্রন্টলাইনে ঠিক এরকম ভাবেই তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। আপনাদের কাছে আমি এই মুহূর্তে এই যে গান্ধীজিকে হত্যা সেটা নিয়ে বিতর্ক, গান্ধীজির যে কর্মপদ্ধতি ছিল সেটা নিয়ে বিতর্ক, গান্ধীজির শত্রু কি খালি ওই আরএসএস আর হিন্দু মহাসভাতে ছিল, কংগ্রেসে ছিল না? কেননা অনেকেই চেয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করতে, বিশেষ করে গুজরাটের যে ব্যবসায়ী সমাজ। কিন্তু গান্ধীজির সঙ্গে সখ্যতা ছিল, পুত্র স্নেহ করতেন তিনি নেহেরুজিকে। সুতরাং গান্ধীজির ওপর ডিঙিয়ে তো আর কিছু করা যায় না, সবাইকে তখনকার কত মেনে নিতে হয়েছিল বটে, কিন্তু গান্ধীজির ওপর একটা ক্ষোভ ছিল। এই তো কিছুদিন আগেও সঞ্জয় গান্ধী বললেন যে কংগ্রেসে এখনো নাকি আরএসএস এর লোক আছে। এটা ঠিক কথাই, সব দলেই অন্য দলের কিছু না কিছু লোক থাকেই, রয়েছে, ইতিহাসেও আছে, বর্তমানেও রয়েছে। গান্ধীজি নিজে কিন্তু 1947 সালের 15ই আগস্টের পর একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে এই কংগ্রেস প্ল্যাটফর্ম আর দরকার নেই, নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করে ক্ষমতা লাভ করুক। কংগ্রেসের মধ্যে যারা ছিলেন, যারা ক্ষমতা লোভী ছিলেন, তারা তো এটা মেনে নিতে পারেননি। তারাও কিন্তু মনে মনে অসন্তুষ্ট হয়েছিলেন গান্ধীজির প্রতি। আরএসএস হিন্দু মহাসভার কথা তো ছেড়েই দিচ্ছি। গান্ধীজি তখন বুঝেছিলেন যে একটা বিরোধী চক্র গড়ে উঠছে এবং সমগ্রভাবে কংগ্রেসের মধ্যে ক্ষমতা লাভের জন্য একটা আকুল বাসনা কাজ করছে। না হলে 15ই আগস্ট অল ইন্ডিয়া রেডিও থেকে কংগ্রেসে যখন গান্ধীজি কলকাতায় ওই বেলেঘাটার যে বাড়িতে রয়েছেন, হায়দারি মঞ্জিল বলা হয়, তো সেই মঞ্জিলের বাড়িতে যখন তিনি এসে রইলেন, তিনি দিল্লিতে ছিলেন না, অল ইন্ডিয়া রেডিওতে থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় যে আপনি আজকে একটা স্পিচ দিন। কিন্তু গান্ধীজি সে স্পিচ দিতে রাজি হননি। এরকম নানান বিতর্ক রয়েছে তার মৃত্যু নিয়ে, তার কর্মপদ্ধতি নিয়ে, কংগ্রেসের ভেতরে থাকা তার শত্রুদের নিয়ে, বাইরের শত্রুদের নিয়ে, আর বিশেষ করে সাধারণ মানুষ তাকে যে ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, ভগবানের আসনে বসিয়েছিলেন, কিন্তু গান্ধীজির চুলচেরা বিশ্লেষণ ঠিক তেমন ভাবে হয়তো হয়ে ওঠেনি। এরকম কিছু অজানা তথ্য আমার ইচ্ছে রইল একটি পর্বে তো সম্ভব হবে না, দুটি পর্বে এই বিষয়গুলো আপনাদের সামনে হাজির করব। চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে ওই 30শে জানুয়ারির দিনটি আপনাদের একটুখানি একটা প্রতিবেদনের মধ্যে দেখাই, তারপর আমি আবার আমার বক্তব্যে ফিরে আসব। চলুন। মোহনদাস করমচাঁদ গান্ধী 1948 অর্থাৎ 77 বছর আগে খুন হয়ে গেলেন প্রকাশ্যে কয়েকশো অনুরাগীদের উপস্থিতিতে। এর আগে চারবার গান্ধী হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়, তাই 48 সালের 30শে জানুয়ারি দিনটি স্থির করা হয় রীতিমতো লক্ষ্যভেদী পরিকল্পনা করেই। 30শে জানুয়ারি রোজকার মতন দিল্লির বিড়লা হাউসে ঘুম থেকে উঠলেন গান্ধীজি। সময়টা ভোর 4টে। প্রথম কাজ ছিল প্রার্থনা, যাকে গান্ধীজি বলতেন চাবি দেওয়া। তারপর প্রথম কাজ ছিল প্রতিদিনের মতো চিঠিপত্রের জবাব লেখা। সকাল 7টা, প্রাতরাশ, আশ্রমের রান্নাঘরে তদারকি, নিজের হাতের বাথরুম পরিষ্কার, নিজের বাসন পরিষ্কার, সবজি কাটা। সকাল 8:30 থেকে 9:30 তেল ম্যাসেজ, টপ বাথ, সাবান ছাড়া শুধু জল দিয়ে দাড়ি কাটা। বেলা 11টায় মধ্যাহ্ন ভোজন। প্রাতরাশে থাকতো ফল, বাদাম, গরম জল, ভেষজ চা, কর্নফ্লেক্স, চিড়ে।
মধ্যাহ্নভোজে কাঁচা সবজি, রুটি, অল্প ভাত, দুধ বা দই। জীবনের শেষ কয়েকদিন তিনি কাশিতে ভুগছিলেন। তাকে পেনিসিলিন ট্যাবলেট দেওয়া হতো সকালে। গান্ধীজি নিশ্চিত ছিলেন 4 বার যখন তাকে খুনের চেষ্টা হয়েছে তখন তার খুন হওয়া অস্বাভাবিক কিছু নয়। মৃত্যুর আগের দিন 29শে জানুয়ারি সাম্প্রদায়িক হামলায় গৃহহারা একদল গ্রামবাসী বিক্ষোভ জানাতে এলেন বিড়লা হাউসে। তাদের অভিযোগ, ঘটনার জন্য দায়ী স্বয়ং গান্ধীজি। তাদের দাবি, রাজনৈতিক সন্ন্যাস নিয়ে গান্ধীজি যেন হিমালয়ে চলে যান। গান্ধীজি নীরবে তাদের ক্ষোভের কথা শুনলেন। বিক্ষোভকারীরা একসময় চলে গেলে গান্ধীজি জানলা দিয়ে আকাশের দিকে তাকালেন। সূর্য অস্ত যাচ্ছে, তার চোখে চিকচিক করছে জল। সর্বক্ষণের সঙ্গিনী নাতনি মানুভিলকে বললেন, এই মানুষগুলির মধ্যে আমি ঈশ্বরের ক্ষোভ প্রত্যক্ষ করলাম। এই ঘটনা মনে রেখো, আমার মৃত্যুর পরোয়ানা। সন্ধে 7টা বিড়লা হাউসে গান্ধীজির ঘরে এলেন তার স্নেহের ইন্দু অর্থাৎ ইন্দিরা গান্ধী, সঙ্গে বছর 4 পুত্র রাজীব গান্ধী ও নেহেরুজির বোন হুতি সিং। ছোট্ট রাজীবের হাতে ছিল ফুলের তোড়া। গান্ধীজি বিছানায় শুয়েছিলেন, রাজীব তার পায়ের কাছে ফুলের তোড়া রাখলেন। ইন্দিরা ছেলেকে বকলেন। রাজীবকে কোলে তুলে নিয়ে বোঝালেন, গান্ধীজি, জীবিত মানুষ শুয়ে থাকলে তার পায়ে ফুল দিতে নেই, একমাত্র মৃত মানুষেরকেই দিতে হয়। ইন্দিরাকে নিষেধ করলেন রাজীবকে বকাঝকা করতে। ইন্দিরা ও রাজীব বিদায় নিলে একটু গম্ভীর হয়ে গেলেন গান্ধীজি। কাছের মানুষদের বললেন, অসুখে মৃত্যু হলে তোমরাই হয়তো আমার সমালোচনা করবে, কিন্তু খুন হলে বলবে মহাত্মা। এমনই তথ্য লিখিত আছে প্রমোদ কাপুরের লেখা মাই এক্সপেরিমেন্ট উইথ গান্ধী বইতে। 30শে জানুয়ারি বিকেল 5টা, সূর্য অস্তাচলে, শীতের সন্ধ্যা। বিড়লা হাউসের পেছন দিকের লনে যাওয়ার জন্য তিনি এলেন সিঁড়ির কাছে। উদ্দেশ্য, প্রতিদিনের মতো সর্বধর্ম সমন্বয়ের প্রার্থনা সভা পরিচালনা করা। কয়েক মুহূর্ত, অসংখ্য অনুরাগীদের ভিড়ে গান্ধীজি এগিয়ে চলেছেন প্রার্থনা সভার দিকে। কয়েকটি মুহূর্ত, মাটি ফুঁড়ে যেন উঠে এলেন নাথুরাম গডসে। পরপর গুলি, মাটিতে লুটিয়ে পড়লেন গান্ধীজি। আকস্মিকতায় জনতা তখন কিংকর্তব্য বিমূঢ়। গডসে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। গান্ধী ঘনিষ্ঠ নন্দলাল মেহতা এফআইআরে পুলিশ নাথুরামকে গ্রেপ্তার করে। খবর পেয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেল পদত্যাগপত্র লিখে ফেলেন। তাকে নিরস্ত করেন প্রধানমন্ত্রী নেহেরু। কারণ নেহেরু জানতেন কংগ্রেসে অনেকে প্যাটেলকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন, কিন্তু নেহেরুর প্রতি গান্ধীজির সমর্থন থাকায় তা সম্ভব হয়নি। এখন গান্ধীজির মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলে বিদ্রোহ দেখা দিতে পারে দলের মধ্যে। তাই এই গান্ধীজির হত্যাকারীর বিষয় নিয়ে প্যাটেলকে নিরস্ত করতে চাইলেন নেহেরু। প্যাটেল সাহেবও জানতেন নেহেরুজি চাইবেন না তার পদত্যাগ। 1948-এর 4 ফেব্রুয়ারি কেন্দ্রীয় কংগ্রেস সরকার আরএসএস কে নিষিদ্ধ ঘোষণা করে। উদ্যোক্তা স্বয়ং প্যাটেল। অভিযোগ অস্বীকার করলেও আরএসএস এর কাজ বন্ধ রাখেন তখন গোলওয়ালকার। বন্দি গোলওয়ালকার তখন থাকেন নাগপুরের এক জেলে। বিদ্যা সুব্রমণিয়াম দ্য হিন্দু পত্রিকায় লেখেন, 1949 সালে আরএসএস এর ওপর থেকে নিঃশর্তে নিষেধাজ্ঞা তুলে নেন সর্দার প্যাটেল। তার প্রতিদানেই সম্ভবত সর্দার প্যাটেলের দীর্ঘ মূর্তি বিজেপি স্থাপন করে। তৎকালীন এবং এখনকার আরএসএস নেতারা এবং বিজেপির নেতারা দাবি করেন গডসে যখন গান্ধীজিকে খুন করেন তখন নাকি তিনি আরএসএস এ ছিলেন না। কিন্তু তথ্য কি বলছে? ফ্রন্টলাইন পত্রিকার এক সাক্ষাৎকারে নাথুরাম গডসের ভাই গোপাল গডসে পরিষ্কার স্বীকার করেছিলেন নাথুরাম তার আরএসএস এর সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছিলেন সংগঠন ও গোলওয়ালকারকে বাঁচানোর জন্য। আদবানিজির নাথুরামকে অস্বীকার করাটা কাপুরুষতা। গোপাল গডসের কথা প্রমাণ হয় 5ই নভেম্বর যখন নাথুরামের ফাঁসি হয়, সেদিন কালা দিবস পালন করে আরএসএস। কয়েক বছর আগেও ভোপালের বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞা কি বলেছিলেন? नाथूराम गौडसे देशभक्त थे, हैं और रहेंगे। ऐसा बोलने उनको आतंकवादी कहने वाले लोग स्वयं के गिरेबान में झांक के देखें।
গডসে সম্পর্কে বিজেপির প্রয়াত নেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজपेयीও লোকসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন? और मुझे आपत्ति है गोडसे का नाम लेने के बारे में। श्री अय्यर विद्वान आदमी है, श्री अय्यर को सारे इतिहास का पता होना चाहिए, गोडसे की पृष्ठभूमि का भी पता होना चाहिए। गोडसे आरएसएस का विरोधी था, गोडसे आरएसएस की अखबार में आलोचना करता था, और गांधी जी की हत्या की जांच हुई और दो बार जांच हुई, और सब जांच में निकला कि उसका हत्या से आरएसएस का कोई संबंध नहीं था। क्या आप दुनिया को यह कहना चाहते हैं कि गांधी जी के हत्यारे भारत में सत्ता में आ रहे हैं? अभी हम गुजरात में जीते हैं, कल हम नई दिल्ली भी जीत सकते हैं, और हम गांधी के प्रति आदर प्रकट करते हैं। आप कहेंगे ये आदर नहीं, ये दिखावा है, तब तो फिर कोई बहस की गुंजाइश नहीं है। এই পর্বের শুরুতেই আপনাদের বলেছিলাম যে গান্ধীজির বিরুদ্ধে একটা ক্ষোভ দানা বেঁধেছিল কংগ্রেসের মধ্যে এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলির মধ্যে। হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলেছিল যে তাদের মুসলিম প্রীতি ছিল গান্ধীজির, যার জন্য ভারত ভাগের সময় যে 55 কোটি টাকা দেওয়ার ব্যাপার ছিল সেটা কংগ্রেস দিতে চাইছিল না। সে সময় কিন্তু অনশন করেছিলেন গান্ধীজি, এই টাকাটা তাদের যেন দেওয়া হয়। কংগ্রেস তখন বাধ্য হয় সে টাকাটা দিতে, আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছিল হিন্দু মহাসভা এবং আরএসএস। কংগ্রেসের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ দানা বেঁধে উঠেছিল। অর্থাৎ গান্ধীজি কি তাহলে এইভাবে স্বাধীনতাটা আসুক আর এইভাবে কিছু লোকের হাতে ক্ষমতাটা চলে যাক, তিনি কি মনে প্রাণে সেটা চাইছিলেন না? সেই প্রসঙ্গে আপনাদের কাছে একটি বই হাজির করছি। বইটার নাম এ এক অন্য ইতিহাস। বইটি লিখেছেন ইতিহাসবিদ, লেখক, গবেষক, তার নাম হচ্ছে গোলাম আহমেদ মুর্তাজা। আপনারা অনেকেই হয়তো নামটা জানেননি, যেমন আপনারা জানেন না মোশাররফ হোসেনের কথা, অনেকেই জানেন না। মোশাররফ হোসেন কে ছিলেন? মোশাররফ হোসেন ছিলেন বঙ্কিমচন্দ্রের সমসাময়িক একজন লেখক। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ লিখলেন, দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখলেন, আর এই মোশাররফ হোসেন লিখেছিলেন জমিদার দর্পণ। অর্থাৎ শুধু ব্রিটিশ নয়, উচ্চ বর্ণের হিন্দু জমিদাররাও কিভাবে নিম্ন বর্ণের বাঙালিদের অত্যাচার করত সেগুলোই তিনি কিন্তু লিপিবদ্ধ করেছিলেন জমিদার দর্পণ বইতে। সেই বইটি কিন্তু পরবর্তীকালে ঠিক সেভাবে মানুষের সামনে তুলে ধরা হয়নি, যতটা ওই দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এসেছে, যতটা আনন্দমঠ এসেছে। সেরকমই এই গোলাম মুর্তাজার বক্তব্যগুলো কিন্তু সেরকম ভাবে পরিষ্কার হয়ে আসেনি আপনাদের সামনে। বই মেলায় আপনারা যদি যান বা কলেজ স্ট্রিট পাড়ায় গেলে বইটি একটু সংগ্রহ করে নেবেন, খুব মূল্যবান দলিল বই। আমি সেখান থেকেই আপনার 252 পৃষ্ঠায় তিনি কি লিখেছেন সেটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। তিনি লিখছেন, তাহলে কি তিনি ভারতের স্বাধীনতা মেনে নিতে পারেননি? তিনি বলতে কিন্তু গান্ধীজিকে তিনি বোঝাচ্ছেন। আরো প্রশ্ন আসে, তিনি কি তাহলে স্বাধীনতার পুরোপুরি বিরোধী ছিলেন? যে কোনো বিষয়ে ক্ষোভ, দুঃখ, অভিমান হতেই পারে। গান্ধীজির যদি তাই হয়ে থাকে তাহলে তিনি ওই তারিখটিতে চুপচাপ থেকে যেতে পারতেন, কিন্তু তিনি তা না করে বছর 5 আগে তার শিষ্য মহাদেব দেশাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে ওই তারিখে তার মৃত্যুদিন পালন করলেন। সারাদিন ধরে গীতা পাঠ হয়, তিনি ওই দিন উপবাসও করেছিলেন। এক কথায় স্বাধীনতা দিবসের আনন্দের পরিবর্তে নিরানন্দময় মৃত্যুদিন পালন তার মনের বিরোধিতাই প্রমাণ করে। গোলাম মুর্তাজা এটি যে লিখেছেন নিজের কথা লেখেননি, তিনি বলছেন ডক্টর প্রফুল্ল ঘোষের মহাত্মা গান্ধী পুস্তকের উদ্ধৃতি দিয়ে তিনি এটি পরিবেশন করেছিলেন। পশ্চিমবঙ্গ পত্রিকার গান্ধী সংখ্যা পৃষ্ঠা নাম্বার 100-তে এটি প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এই প্রফুল্ল ঘোষ যিনি ছিলেন আমাদের বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। এরপর গোলাম মুর্তাজা আরো কিছু লিখেছেন। তিনি বলছেন, গান্ধীজি সফল না ব্যর্থ এ প্রশ্নটা বিরাট। কংগ্রেস বারে বারে তাকে বাদ দিয়ে দিয়েছিল অথবা তাকে সরে আসতে হয়েছিল। অবশ্য মহিমাময় লেখকেরা তাড়িয়ে দেওয়া, বের করে দেওয়া প্রভৃতি শব্দগুলোকে সযত্নে পরিহার করে উত্তমতর মিষ্টি শব্দ তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে ব্যবহার করেছেন। 1947-এর 15ই আগস্ট গোটা দিল্লি শহর যখন স্বাধীনতাময়, গান্ধী সেখানে নিঃসঙ্গ, নীরব, দুঃখিত এবং অসন্তুষ্ট। যেটা বলছিলাম,
ওই অল ইন্ডিয়া রেডিও স্বাধীনতা দিবসের প্রতিনিধি বর্গ যখন তাকে বোঝাবার চেষ্টা করেন যে তার বাণী না পেলে ব্যাপারটা খুব খারাপ দেখাবে, তখন গান্ধীজি রূঢ় জবাব দেন, দেয়ার ইজ নো মেসেজ এট অল, ইফ ইট ইজ ব্যাড লেট ইট বি সো। অর্থাৎ কোনো বাণী নয়, যদি বাণী না দেওয়াটা খারাপ হয় তাই হোক। গান্ধীজির একটা দিকে বড় ব্যর্থতা দেখা দেয়, সেটা হয় তিনি কংগ্রেস ও মুসলিম লীগ কাউকেই খুশি করতে পারলেন না খুশি করতে হিন্দু মহাসভা বা রাষ্ট্রীয় সেবা সংঘকে। তখন কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবককে বলা হতো রাষ্ট্রীয় সেবা সংঘ। তিনি পারলেন না আধুনিকবাদীদের সন্তুষ্ট করতে, পারলেন না সনাতন প্রাচীনপন্থীদের সন্তুষ্ট করতে, না খুশি করতে পারলেন নিজের পরিবার পুত্র স্বজনদের। শেষে সকলের বিরোধিতা পেয়েও নিজে সুখী হওয়ার যে ক্ষমতা, সেখানেও তিনি ব্যর্থ হলেন। বারে বারে তাকে হত্যা করার চেষ্টা হয়েছে। তার প্রাণনাশের প্রথম চেষ্টা হয় 1934 সালের 25শে জুন পুনে শহরে। 1946-এর জুন মাসে দিল্লি থেকে যখন মহাত্মাজি পুনে যাচ্ছিলেন, তখন নিরাল ও কারজাত স্টেশনের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েও তাকে হত্যার চেষ্টা হয়। তারপর 1948-এর 20শে জানুয়ারি তৃতীয়বার তাকে হত্যার চেষ্টা করে মদনলাল, এবং সর্বশেষে 1948-এর 30শে জানুয়ারি শুক্রবার নাথুরাম গডসে মহাত্মাকে হত্যার পরে ধরা পড়ে। কিন্তু ইতিহাসে এই 4 বার নয়, আরেকবারও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ মোট 5 বার গান্ধীজিকে হত্যার চেষ্টা হয়েছিল। সবচেয়ে মারাত্মক কথা উনি লিখছেন যেটা, সেটা হচ্ছে গডসের প্রথম বিচার সেশন জজ মন্তব্য করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল গোপন তথ্যাবলী থেকে গান্ধী হত্যার চক্রান্ত সম্বন্ধে অবহিত হওয়ার পরেও যদি উপযুক্ত ব্যবস্থা নিতেন, তাহলে মহাত্মাজির জীবন রক্ষা পেত। কে লিখেছেন? সুরজিৎ দাশগুপ্ত, পশ্চিমবঙ্গ বলে যে পত্রিকাটা বেরোয় সেই পৃষ্ঠায় 104 নম্বর পৃষ্ঠায় তিনি এটা লিখেছিলেন গান্ধী সংখ্যাতে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। এরপর আপনাদের আমি একটু ফিরিয়ে নিয়ে যাব 252 থেকে 249 নম্বর পৃষ্ঠাতে। গান্ধীজির প্রিয়তম নেতা পট্টভি সীতারামাইয়া, যাকে তিনি সভাপতি নির্বাচনের জন্য বিরোধী সাজিয়েছিলেন নেতাজির বিরুদ্ধে, তিনি যখন হেরে যান, এই গান্ধীজি বলেছিলেন যে সীতারামাইয়ার পরাজয় মানে আমার পরাজয়। এই হেন সীতারামাইয়া স্পষ্ট বলেছিলেন, দ্য ফাইট অফ কংগ্রেসেস ইজ দ্য ফাইট অফ দ্য ইন্ডিয়ান ক্যাপিটালিস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ক্যাপিটালিস্ট। অর্থাৎ কংগ্রেসের সংগ্রাম ব্রিটিশ ধনিক শ্রেণীর বিরুদ্ধে ভারতীয় ধনিক শ্রেণীর সংগ্রাম। ধনিক শ্রেণীর সঙ্গে কংগ্রেসের সম্পর্কের কথা বিশদ করিয়া গান্ধীজি সোদপুরে জনৈক ব্যক্তির প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন, মাই রিলেশন উইথ দ্য ক্যাপিটালিস্ট ইজ দ্য রিলেশন অফ কংগ্রেস উইথ দ্য ক্যাপিটালিস্ট। অর্থাৎ আমার সহিত ধনিকদের যে সম্পর্ক, কংগ্রেসের সহিত ধনিকদের ঠিক সেই সম্পর্ক। এটিও কিন্তু ডক্টর সত্যেন সেন তার একটি বইতে উল্লেখ করে গেছেন। এটাও ওই পশ্চিমবঙ্গের গান্ধী সংখ্যা বইতে। এরপর আপনাদের আমরা আরেকটু এই 246 নম্বর পৃষ্ঠায় চলে যাব, যেটা বলছিলাম যে মানুষ যে ঈশ্বর ধারণা করে নেন আমাদের ভারতবর্ষে গুরুবাদী ব্যবস্থার জায়গা থেকে, সেখান থেকেই লিখছেন গোলাম মুর্তজা। রবীন্দ্রনাথকে গান্ধীজি গুরুদেব উপাধি দিয়েছিলেন। এই গুরুজি ও গান্ধীজির মধ্যে অনেক সময় মতানৈক্য হলেও তাদের মধ্যে সম্পর্ক ছিল সুগভীর। তদানীন্তন সাম্প্রদায়িক দল বলে প্রকাশিত রাষ্ট্রীয় সেবা সংঘের ওপর গান্ধীজির ধারণা ভালো ছিল না। তিনি মনে করতেন যে তারা সহিংস বা রক্তপাত করার দল। যে কোনো কারণেই হোক, গান্ধীজি যাতে ওই দলের বিপক্ষে না গিয়ে সপক্ষে থাকেন তার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। গান্ধীজি তার রচনা সম্ভারের 6ষ্ঠ খণ্ডের 159 পৃষ্ঠার হেডলাইন লিখেছেন রাষ্ট্রীয় সেবা সংঘ। তারপরে লিখেছেন, আমি শুনিয়াছি এই প্রতিষ্ঠানের হাতও রক্তরঞ্জিত, কিন্তু গুরুজি অর্থাৎ রবীন্দ্রনাথ আমাকে নিশ্চয় করিয়া বলিয়াছেন যে এ কথা ঠিক নহে। তাহাদের সংস্থা কাহারও শত্রু নয়। মুসলমান হত্যা ইহার উদ্দেশ্য নয়। ইহার একমাত্র কাম্য যথাশক্তি হিন্দু ধর্মকে রক্ষা করা। এই সংঘ শান্তি চায়, একথা তিনি আমাকে প্রচার করিয়া দিতে অনুরোধ করিয়াছেন। তাহলে কি জানতে পারছেন, রবীন্দ্রনাথ এই আরএসএস এর সমর্থনে গান্ধীজিকে বিশ্বাস করানোর চেষ্টা করেছিলেন যে আপনি
এই ব্যাপারে ভুল ধারণা বশবর্তী হবেন না। তা এইরকম আরো কিছু তথ্য আছে যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আর বলছি না, পর্বটা অনেক বড় হয়ে যাবে। বাকি আরো অজানা বিস্ফোরক তথ্য আপনাদের সামনে হাজির করব এই পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত দিগদর্শনের তরফ থেকে সুজিত চট্টোপাধ্যায়কে অনুমতি দিন। আর এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন, মন্তব্য করুন, অন্যকে শেয়ার করুন এবং অবশ্যই গ্রাহক হন। আপনাদের কাছে তাহলে এরকম অনেক অজানা বিস্ফোরক তথ্য হাজির করতে পারবো, মানে উৎসাহিত হব আর কি। কারণ দিগদর্শন দশের পাশে, দেশের সাথে। নমস্কার।